সম্প্রতি আমরা দেখলাম ইউরোপীয় ইউনিয়নকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তারা কি বোঝাচ্ছে, তখন বলছেন যে আহ, সব শ্রেণী পেশা নারী পুরুষ থেকে সব শ্রেণী পেশার নাগরিকরা যদি ভোট দিতে পারেন তাহলেই সেটি অংশগ্রহণমূলক নির্বাচন বলে তারা গণ্য করছেন। তার কয়েক মাস আগে জাতিসংঘের কাছ থেকেও এরকমটা একই রকম একটা সংজ্ঞা পেয়েছিলাম, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তারা বোঝাচ্ছে সব সেক্টরের নাগরিকরা যদি ভোট দিতে পারেন তাহলেই সেটি অবাধে ভোট দিতে পারলেই অংশগ্রহণমূলক নির্বাচন। যেখানে আপনারা যখন সরকারে ছিলেন তখন এই সংস্থাগুলোর পক্ষ থেকে আমরা শুনতাম যে সব রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে মানে অংশগ্রহণমূলক হওয়ার অন্যতম একটা মাপকাঠি হচ্ছে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে। এখন আসলে সংখ্যাটা বদলে গেল নাকি, মানে কেন বদলালো? মেটিকুলাস ডিজাইন বলে একটা শব্দ আপনারা শুনেছেন না, তার হুম, একটা পার্ট এটা। কারণ আজকে দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, জাতিসংঘ বলেন, তারা বলছে ধর্ম বর্ণ নির্বিশেষে গোষ্ঠী নিগোষ্ঠী হুম, উপজাতি সবাই যদি ভোট দিতে পারে তাহলে সেটা পার্টিসিপেটরি ইলেকশন হলো। হুম, কিন্তু যদি তাদের ডেফিনেশনেই পার্টিসিপেটরি ইলেকশন ধরে থাকেন, তাহলে বলা হয়ে থাকে যে কাউকেই বঞ্চিত করা যাবে না নির্বাচন থেকে। এবং যে নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা ওয়ার্কার্স পার্টি, জাসদ, এই সমস্ত দলগুলো কেউ কেউ কোনো পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না, আর কেউ কেউ অনুকূল পরিবেশ থাকার জন্য না থাকার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। অর্থাৎ বিপুল একটি জনগোষ্ঠী যাদের সমর্থন করে, সেই জনগোষ্ঠীকে বাদ দিয়েই তারা নতুন একটা ডেফিনেশন তৈরি করার চেষ্টা হুম, করেছে। এটা জি, আসলে হয়ে থাকে এ কারণেই যে পৃথিবীতে ফেয়ার বলে তো আসলে কিছু নেই। এই দেখেন, আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে আসলো। এই দেখেন, ইরানে আক্রমণ করার চেষ্টা চলছে। অর্থাৎ জোর যার মূল্য তার, এই অবস্থায় দেশটি চলছে এখন। হুম, আর বাংলাদেশের ক্ষেত্রে ছোট দেশ হওয়ার কারণে পরাশক্তিরা যেভাবে চালাতে চায়, বাংলাদেশের ডক্টর ইউনূসের পুতুল নাচের সরকার সেভাবেই চলেন। জি, এবং আপনি যদি খেয়াল করে দেখে থাকেন, তারা কিন্তু প্রথমে নির্বাচন দিতে চায় না, এখন নির্বাচন দেওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। অস্থির হওয়ার কারণটি হচ্ছে তারাও বুঝতে পারছে যে বাংলাদেশের এই 55 বছরের ইতিহাসে এরকম দুর্বল সরকার কখনো দেখা যায় নাই, এরকম অযোগ্য সরকারও কখনো দেখা যায় নাই। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে 55 বছরের মধ্যে সবচেয়ে তলানিতে। আপনি গতকালকে একটা রিপোর্ট দেখছিলাম যে গত 16 মাসে 113টি মাজার ভাঙা হয়েছে। গত 6 মাসে 116 জন সংখ্যালঘু মানুষকে হত্যা করা হয়েছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন রিপোর্টে যে 600-700 মানুষ এই সরকার ক্ষমতায় নেওয়ার পর মব লিঞ্চিংয়ে, মব ভায়োলেন্সে নিহত হয়েছে। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, এই নিয়ে কিন্তু কোনো বড় ধরনের মানবাধিকার সংস্থা হয়তো দুই একটা বিবৃতি দিতে পারে, কিন্তু বড় কিন্তু কিছু করেনি। জি। কিংবা আমি কেন বড় কিছু, কিছু করে নাই সেই প্রসঙ্গগুলো আসবো। কিন্তু আপনি বলছেন যে আসলে এই যে নতুন ডেফিনিশনটা কিন্তু নতুন না ডাক্তার হাবিব মিল্লাত। কারণ যখন আপনারা ক্ষমতায় ছিলেন এবং নির্বাচন হচ্ছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু এই সংজ্ঞাটাই ঠিক দিয়েছিলেন যে কোন দল অংশগ্রহণ করলো সেটা না করলো সেটা দেখার বিষয় না। যদি জনগণ অংশগ্রহণ করতে পারে, অবাধে ভোট দিতে পারে তাহলে সেটিই হবে অংশগ্রহণ নির্বাচন। যেটি এখন বলছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ। অর্থাৎ যদি জননেত্রী শেখ হাসিনাকে তারা ফলো করেন হুম, তাহলে তাদেরকে ধন্যবাদ জানাই। হুম, হুম। কিন্তু প্রত্যেকটি আপনারা কি আপনাদের সেই ডেফিনেশনে স্ট্যান্ড করছেন? আমি শেষ করে নেই, প্রত্যেকটি এই ধরনের আন্তর্জাতিক সংগঠনের একটা রুলস অফ ল আছে, প্রসিডিওর আছে, যারা সেটা সর্বত্র সারা পৃথিবীর জন্য মেনে নেওয়ার কথা তাদের। আপনাকে একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। সেটি হচ্ছে যে হিউম্যান রাইটস যে কমিশন আছে, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন, গত বছর 12ই ফেব্রুয়ারিতে একটি রিপোর্ট বের করেছিল। তাতে বিভিন্ন প্রকার অসঙ্গতি আছে, যেখানে 1400 মানুষ হত্যার কথা বলা হয়েছে, যেখানে সরকার হিসাবে 832 জন, কিংবা জামাতের ওয়েবসাইটে আমি দেখলাম 804 জন, কিংবা বিভিন্ন জায়গা থেকে দেখা যায় যে এটার সময়টা অনেক বেশি লম্বা। 5ই আগস্টের পরে জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা নেয় সেই সময়টিতে হত্যা করা হয়েছে। সুতরাং তারা সেটাকে 1400 হিসাবে কিন্তু এস্টাবলিশ করতে পেরেছে একটা মিথ্যা কথাকে। তারা লিখেছে কি, অ্যাজিউম অ্যাজ ম্যানি অ্যাজ 1400। হুম, কিন্তু তারা যখন রিপোর্টটি শুরু করেছে প্রথমে একটা ফুটনোট দিয়ে রেখেছে তারা ছোট করে, দিস পাবলিকেশন ওয়াজ নট ডিডন্ট ফলো দ্য রেগুলেশন অফ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস এডিটোরিয়াল পলিসি। তার অর্থ হচ্ছে তারা ইউনাইটেড নেশনসের একটা সংগঠন, অথচ তারা এডিটোরিয়াল পলিসি মানছেন না। এই হচ্ছে যখন পশ্চিমা দেশগুলো, বিশেষ করে হুম, শক্তিশালী পশ্চিমা দেশগুলো, নিজেরা যেটাকে নিজের স্বার্থে যেটা সবচেয়ে ভালো মনে করে সেটাকেই তারা করে থাকে।
যেমন ধরেন এখন চট্টগ্রাম পোর্টকে ছেড়ে দেওয়া হলো, বন্দরকে বন্দরকে ছেড়ে দেওয়া হয়েছে, সাথে সাথে স্থল বন্দরকেও ছেড়ে দেওয়া হচ্ছে। করিডোর নিয়ে কথা হচ্ছে, সেন্ট মার্টিনে যেতে ভোটার আইডি লাগে, ন্যাশনাল আইডি লাগে। এই প্রেসক্রিপশন অনুযায়ী যে সরকার চলবে, সেই সরকারের জন্য যেটি সুবিধা হয় সেটি তারা করার জন্য প্রভোগ করবে। কিন্তু একটা কথা তারা জানে না, আমরা যেমন এক সময় আমাদের জনপ্রিয়তা কম থাকার কারণে 2024 সনে আমাদেরকে পতন হয়েছে, আমরা আমরা সরকার থাকতে পারি নাই। তারা যে কাজটি করছে, তাদেরকেও এর চেয়ে ভয়ানক বা ভয়াবহ পরিণতি অবশ্যই তাদেরকে গ্রহণ করতে হবে, এবং ইতিহাস এটাই বলে, এবং এই ইতিহাস থেকে এই যে আমরা ইতিহাস বিরত যে না। এটাই বলে, সেটা আসলে ক্ষমতায় থাকলে কি বোঝা যায় না? মানে আপনারাও ঠিক বুঝতেন না, এখনো আপনি বলছেন যে তারা বুঝতে পারে নাই। মানে এটা কি ক্ষমতায় থাকলে বোঝা যায় না? ক্ষমতায় থাকলে আসলে বোঝা গেলেও মেনে নেয় না।